সংসদ সদস্য বলেছে যে যদি কোনো প্রবাসী বৈধ পথে টাকা না পাঠায় তার পাসপোর্ট নবায়ন না করার জন্য। এই ক্ষমতা বর্তমান সরকারকে জনগণ দিয়েছে কিনা বা ওই এমপি কে দিয়েছে কিনা, তার টাকা আমি কিভাবে পাঠাবো সেটা আমার বিষয়, কিন্তু আমার পাসপোর্ট নবায়ন করবে না। আমি তো সরকারের টাকা বিদেশ আসেনি, কোনো প্রবাসী আসেনি। তাহলে এই যে 25 লক্ষ 26 লক্ষ প্রবাসী যে থাকে তাদের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলার অধিকার এই সরকারকে কে দিয়েছে? এই বেনজির আজিজের দায়িত্ব যেমন সরকার নিতে চায় না, এই বেনজির আজিজের দায়িত্ব একদিন দেশের জনগণ নিবে। আসলে যেখানে ভোট নাই সেখানে তো চুরির কোনো প্রশ্নই নাই। একটা দেশ বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগের মুখে পড়ে, যেমন ঘূর্ণিঝড়, ভূমিকম্প, বন্যা। আর এখন যার কবলে দেশ পড়ে আছে সেটা হচ্ছে আওয়ামী লীগের কবলে বাংলাদেশ, ঠিক আছে? আর সেখান থেকে তৈরি হয়েছে বেনজির আজিজ, আরো যত লেদু গেদু দলা, তারা দেশটা খাইতে চায় গিলা। এই হচ্ছে দেশের অবস্থা। আমরা সাধারণ জনগণ একদিন এর থেকে মুক্তি পাবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে জনগণের সরকার যেমন এই বেনজির আজিজের দায়িত্ব যেমন সরকার নিতে চায় না, এই বেনজির আজিজের দায়িত্ব একদিন দেশের জনগণ নিবে। এবং এই বেনজির আজিজকে যারা পয়দা করছে বা সৃষ্টি করেছে, যে এই প্রোডাক্ট যারা বানাইছে, তাদেরও ওই কাফারা দিতে হবে ইনশাল্লাহ। এতটুকুই কথা মনির ভাই, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ মনির। ধন্যবাদ এনাম ভাই এবং সম্মানিত আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ নিজেকে অনেক ভালো মনে করে এবং বিএনপি অনেক খারাপ। বিএনপি যদি এত খারাপ হয়ে থাকে তাহলে আপনারা কেন বৌদির মতো স্মাগলার, আনারের মতো স্মাগলারকে বারবার নমিনেশন দিয়েছেন? রাজনীতিকে কেন বাণিজ্যে পরিণত করেছেন? আপনাদের মালয়েশিয়া শ্রমিক রপ্তানিতে আপনাদের 4 জন এমপি 24,000 কোটি টাকা দুর্নীতি করেছে এবং যেসব শ্রমিকরা ভিটে মাটি বিক্রি করে স্বপ্ন ওদের হাতে তুলে দিয়েছে, 30,000 শ্রমিক এখনো যেতে পারে না মালয়েশিয়া। কই প্রধানমন্ত্রী তো তেমন কিছুই বলে না। এদের কি বিচার হবে না? আপনারা কেন এদের মতো স্মাগলারকে নমিনেশন দিয়েছেন? রাজনীতিকে বাণিজ্য করে ফেলেছেন। এরপরে আপনারা এই দেশের মানুষের কি উন্নয়ন করেছেন? আপনাদের যত বড় প্রজেক্ট, আমাদের পকেট তত বড় ভারী। আপনারা পুলিশ প্রশাসনকে দুর্নীতিবাদে পরিণত করেছেন আপনাদের ক্ষমতার জন্য। ফ্রি স্টাইল দুর্নীতি করে প্রত্যেক এই এই পুলিশ অফিসাররা। বেনজির আহমদকে 3 বাহিনীর প্রদান করেছেন, জেনারেল আজিজকে 2 বাহিনীর প্রদান করেছেন। তাহলে দেশে কি আর কোনো অফিসার ছিল না? আর কোনো ভালো অফিসার ছিল না? কেন আপনারা দেশকে এরকম করলেন? কিভাবে আমরা মুক্তিযুদ্ধের চেতনা দাবি করেন? ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে। ইয়াকুব খান। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, অসংখ্য ধন্যবাদ এনামুল ভাই, ধন্যবাদ 3 জন আলোচক বিন্দু সহ সকল অতিথিবৃন্দকে। আমি প্রশ্নটা বিপ্লব হাজারী ভাইকে ফার্স্ট অফ অল করি। ওনার কথার পরিপ্রেক্ষিতে বলি যে বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় 5 বারের চ্যাম্পিয়ন হয়েছিল। তারা যদি চ্যাম্পিয়ন হয়ে থাকে, বাংলাদেশের অর্থনীতিটা তো ঠিক ছিল, রিজার্ভটা ঠিক ছিল, তাহলে আপনাদের দুর্নীতি করেন না, কিন্তু বাংলাদেশের রিজার্ভ প্লাস হচ্ছে বাংলাদেশের বর্তমান অর্থনীতি এত নিচে কেন? এটা একটা প্রশ্ন উত্তর দিয়ে যাবেন, যেটা আপনাদের সাধারণ সম্পাদক বিএনপি ক্ষমতায় থাকাকালীন রিজার্ভ কত ছিল এটা কি জানেন? রিজার্ভ তখন কত ছিল? আমি প্রশ্ন করি, আপনি উত্তর দিয়ে যান। আপনি আমাকে প্রশ্ন করেন না, কারণ আমি আলোচক নয়। আমি প্রশ্ন করবো, আপনি আমাকে উত্তর দিবেন। জি, প্রশ্ন হলো রিজার্ভ যত ছিল, কিন্তু বাংলাদেশের তখনকার রিজার্ভ কখনো এত নিচে ছিল না, জনগণের যে দ্রব্যমূল্যের দাম এত ছিল না। এটা আমার একটা প্রশ্ন, আমরা উত্তর দিয়ে যাব। দ্বিতীয় নম্বর আমার একটা প্রশ্ন হলো, সেটা আমি মেজর সাহেবের কাছে করতে চাচ্ছি। আমার ওনার কাছে জানার ইচ্ছা, একজন সংসদ সদস্য মনে হয় গত ইয়ের মধ্যে সংসদ সদস্য বলেছে যে যদি কোনো প্রবাসী বৈধ পথে টাকা না পাঠায় তার পাসপোর্ট নবায়ন না করার জন্য। এই ক্ষমতা বর্তমান সরকারকে জনগণ দিয়েছে কিনা বা ওই এমপি কে দিয়েছে কিনা, তা যদি দিয়ে না থাকে তাহলে কি ওই এমপি কে আইনের আওতায় আনা যাবে কিনা, একটা প্রশ্ন। কারণ হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার একটা পরিকল্পনা করেই উনি ওই সংসদে বক্তব্যটা রেখেছে। আমার টাকা আমি কিভাবে পাঠাবো সেটা আমার বিষয়, কিন্তু আমার পাসপোর্ট নবায়ন করবে না। আমি তো সরকারের টাকা বিদেশ আসেনি, কোনো প্রবাসী আসেনি। তাহলে এই যে 25 লক্ষ 26 লক্ষ প্রবাসী যে থাকে তাদের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলার অধিকার এই সরকারকে কে দিয়েছে? এই কথাটা উত্তর দিয়ে যাবেন মেজর আফসার ভাই। জি ধন্যবাদ। মাসুম আনমির কথা। ধন্যবাদ মুনির ভাই, আপনি সহ প্রিয় মালিক আমাদের আফসারি স্যার এবং মনিরুজ্জামান মনির ভাই
এবং আমাদের হাজারি ভাই, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুনির ভাই, আমাদের রাষ্ট্রের ক্ষমতাসীন, রাষ্ট্রে যিনি ক্ষমতায় আছেন, ইনি তো তিনি যিনি বলেন আমি ভোট চুরি করি না, আমরা ভোট চুরি করি না, অথচ ভোট চুরি হয়ে যায়। ইনি তো তিনি যিনি বলেন রাষ্ট্রের দুর্নীতি হয় না, জিরো টলারেন্স ঘোষণা করেছি, অথচ রাষ্ট্রে, আমি মুনির ভাই শেষ করছি ভাই, আমি একটু বলতে দেন। ইনি তিনি যিনি বলছেন দেশে দুর্নীতি জিরো টলারেন্স ঘোষণা করেছি, অথচ দেশের প্রতিটি সেক্টরে দুর্নীতি ছেয়ে গেছে খুল্লা। তিনি যিনি বলেছেন আমি দেশকে প্রিয়, আমার চেয়ে দেশকে কে বেশি ভালোবাসে, অথচ রাষ্ট্র আজকে বিক্রি হয়ে গেছে। আবার তিনি যিনি বলছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছেন তিনি, অথচ আজকে রাষ্ট্রের স্বাধীন সার্বভৌমত্ব হুমকির মুখে। তা না হলে মিয়ানমারের সেই সব বাহিনী যারা নতজানু রাষ্ট্র, তারা আজকে আমাদের রাষ্ট্রকে নতজানু করেছে, আমাদের রাষ্ট্র আজকে হুমকির মুখে বর্ডারে। কেন ভাই? এই প্রশ্নটি কি কেউ দিতে পারবে? দিতে পারছে না, কারণ তিনি যিনি আজকে ক্ষমতার দম্ভে রাষ্ট্রটিকে আজকে বিশ্বের মানচিত্রে নতজানু রাষ্ট্র পরিণত করেছে। আমি প্রশ্ন করতে চাই আফসারি স্যারের কাছে, স্যার আমাদের এই যে আজকে যে সেন্ট মার্টিনে যে গুলি করছে মিয়ানমারের বাহিনী, তো সেইখানে তো আমাদের নৌবাহিনী থাকার কথা, বিডিআর আর্মি থাকার কথা, তো এই বিডিআর আর্মি নৌবাহিনী কেন সেখানে প্রোটেকশন দিতে ব্যর্থ হইলো, এটা আমাদের মাথায় আসে না। এই বিষয়ে কি গভীর কোন ষড়যন্ত্র আছে? আমি আরো একজন দর্শক আছেন, সংক্ষিপ্ত করতে হবে। প্রশ্নটা বুঝতে পেরেছি আপনার। মোহাম্মদ সোহেল, সেন্ট মার্টিনে কেন নৌবাহিনী যায় না, প্রশ্নটার মধ্যেই থাকেন, একটু বিস্তারিত আপনি বিশ্লেষণ দিতে হবে না। মোহাম্মদ সোহেল, জি আনমিউট করে প্রশ্ন করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যারাই এখানে আজকের ভার্চুয়াল প্রোগ্রামে উপস্থিত আছেন, আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি, প্রশ্নটা খুবই মর্মান্তিক দুঃখজনক বিষয়। আমাদের একজন প্রিয় লিডার ডক্টর কাজী মনিরুজ্জামান, উনি আমাদের বিভিন্ন সংগঠনের লিডার, পার্সোনালি সে কথা বলা হয় না। আজকে যে বিষয় নিয়ে কথা হচ্ছে, সেন্ট মার্টিন নিয়ে আপনারা একটা বিজ্ঞাপন বা একটি ভার্চুয়াল প্রোগ্রামের মধ্য দিয়ে যে সেন্ট মার্টিনকে টার্গেট করে মিয়ানমার থেকে যে গুলি ছোড়ানো হয়েছে এবং যুদ্ধ জাহাজ অবস্থান করতেছে সেন্ট মার্টিন পাশাপাশি, এখন আজকে বিভিন্ন সংবাদ এবং বিভিন্ন প্রচারের মধ্য দিয়ে জানা যাচ্ছে এই তিনটি জাহাজ সেন্ট মার্টিন থেকে সরিয়ে অপরদিকে স্থান নিয়েছে, অর্থাৎ বঙ্গোপসাগরের ওদিকে এখন অবস্থান করতেছে। অর্থাৎ আমাদের বাংলাদেশে যে বঙ্গোপসাগর অবস্থান করতেছে, সেই বঙ্গোপসাগরের দিকে অবস্থান করতেছে এই মিয়ানমারের তিনটি জাহাজ, যুদ্ধ জাহাজ। তো বিশেষ করে এখন মিয়ানমারকে কেন্দ্র করে আমাদের ভারতে অর্থাৎ বাংলাদেশে যে সমস্ত বাংলাদেশের যে বর্ডারকে কেন্দ্র করে অতীত অনেক কিছু ঘটনা হয়েছে 2008 থেকে শুরু করে 2024 সন পর্যন্ত। কিন্তু আমার বাংলাদেশে সুযোগ্য সেনাবাহিনীরা একটা বিশ্বের মধ্যে একটা নাম ছিল। বর্তমান এই সরকারের আমলে, এই অবৈধ শাসকের আমলে সেনাবাহিনীর যে একটা মর্যাদা, আত্মবিশ্বাস থাকা উচিত, সেটা মানুষের উপর থেকে এখন আত্মবিশ্বাস এবং সেনাবাহিনীর উপর থেকে আত্মবিশ্বাস সরে যাচ্ছে। কেন জানি না সেটা কি জন্য হচ্ছে, কারণ আমার আইন শৃঙ্খলা বাহিনী, আমার বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে সেনাবাহিনী বলেন, র্যাব বলেন, বিজিবি বলেন এবং পুলিশ সদস্য বলেন, পুরো আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে ভারতের এজেন্ট, ভারতের রক্ষী বাহিনী যখন অবস্থান করতেছে, তাহলে আমার বাংলাদেশে ওই সমস্ত যাদের মূল্যায়ন আমরা অতীতে শুনেছি বা বাংলাদেশের প্রেক্ষাপটে কাঁপিয়েছে, বিশেষ করে রণাঙ্গনের যুদ্ধের একটা ভূমিকা ছিল এই সেনাবাহিনীর একটা ভূমিকা, যে টিমের মধ্য দিয়ে আজকে বিষয়টা আমি শেষ করে দিচ্ছি, প্রিয় ভাই শেষ করে দিচ্ছি বিষয়টা। দেখেন, আমি অনুরোধ করব বাংলাদেশের যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীগুলো দেশের পক্ষে কাজ করা খুবই জরুরি, কারণ রাষ্ট্রকে এমন ভাবে আঘাত করতেছে, একদিকে চীন, একদিকে মায়ানমার, মধ্য দিকে ভারত। তাহলে দেশটা এমন একটা পর্যায়ে, একটি স্বাধীন দেশে এভাবে আঘাত করার কোন ক্যাটাগরিতে কোন স্বাধীনতাতে লেখা আছে? গণতান্ত্রিক বহু দেশ আছে, আপনারা খতিয়ে দেখেন, সেটা আমার বাংলাদেশে কেন হচ্ছে? বাঙালি জাতিরা যদি রুখে দাঁড়ায়, তাহলে কোথায় যাবে আইন শৃঙ্খলা বাহিনী, কোথায় যাবে ভারতের সেটার ভূমিকা নয়।